না কোনো ডান্স ভিডিও, কোনো ব্লগ বা কোনো রিলস বানানোর জন্য আমি এই ভিডিওটা করতে আসিনি। লাস্ট 48 আওয়ার্সে আমার কিছু প্রশ্ন জেগেছে আমার মনে, আর কিছু বলার ইচ্ছা হয়েছে, কিন্তু কাকে বলবো ঠিক বুঝতে পারছি না। যতক্ষণ এই ভিডিওটা আমি না বানাচ্ছি, না বলতে পারছি এখানে, আমার শান্তিও হচ্ছিল না। তাই আমি আজকে কিছু কথা বলার জন্য এখানে কিছুটা সময় নিচ্ছি। আমি জানি লাস্ট 20 ডেজ ধরে কলকাতার সমস্ত লোক, শুধু কলকাতা না, বাইরের সমস্ত স্টেট এবং দেশের বাইরে, যেমন আমি আছি এখন, সবাই এই লাস্ট 20 ডেজ ধরে সমানে নিউজ চ্যানেল দেখছি। সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কিছু দেখতে যাচ্ছি, কোনো রিলস স্কিপ করে এই নিউজগুলোই দেখছি, যে নিউজ সম্পর্কে সবাই জানে। সবাই নিজের মতো করে প্রতিবাদ করছেন, সবাই ভীত হয়ে আছেন, সবাই ভাবছেন এটা কি হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, লাস্ট 48 আওয়ার্সে কি হচ্ছে? আমিও নিউজ চ্যানেল দেখছি আপনাদের মতো, সব সময় সকাল থেকে রাত অবধি। কিন্তু এই নিউজ চ্যানেলে লাস্ট 48 আওয়ার্সে কি দেখাচ্ছে আমার সত্যি মাথায় কিছু ঢুকছে না। বিশেষ করে কালকে যে 3টে কর্মসূচি, মানে 3টে মেন ইনসিডেন্ট হলো কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে। 3টে মেন অ্যাক্টিভিটির মধ্যে ফার্স্ট অ্যাক্টিভিটি দেখলাম যে কাল আমাদের যে শাসক দল, যে আমাদের ক্ষমতায় আছে আমাদের পশ্চিমবঙ্গে, তা আমাদের যে চিফ মিনিস্টার, তিনি তার দল প্রতিষ্ঠা দিবস হিসেবে, ফাউন্ডেশন ডে হিসেবে একটা মঞ্চ তৈরি করলেন এবং সেখানে প্রচন্ড কনফিডেন্সের সাথে উঁচু গলায় অনেক কিছু বললেন। আর সেকেন্ড অ্যাক্টিভিটি দেখা গেল যে আমাদের বিরোধী দল, আমাদের স্টেটের যে মেন বিরোধী দল, তারা বন্ধের কর্মসূচি ডেকে বন্ধ করার চেষ্টা করলেন এবং তাতে অনেক অশান্তি, অনেক কিছু হলো। এবং আর একটা কর্মসূচি কালকে ছিল, কিন্তু থার্ড যে মেন অ্যাক্টিভিটি ছিল কালকে, সেটা ছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টসের একটা মিছিল। থার্ড অ্যাক্টিভিটি যারা করেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, এখানে কারা কারা ছিল, কোন কোন ডক্টরসরা ছিলেন? সেই সব ডক্টরসরা যারা প্রথম দিন থেকে এই প্রতিবাদে, এই আন্দোলনের সঙ্গে জড়িত। সেই সব ডাক্তাররা যারা বলেছেন তাদের সঙ্গে যিনি পড়তেন, যার সঙ্গে এই নির্মম কাণ্ডটা হয়েছে, সেই ঘটনার পর থেকে তাদের জীবন আর আগের মতো নেই এবং আগের মতো আর থাকবেও না। তাদের সঙ্গে যিনি পড়েছেন, সেই মেয়েটি যার সঙ্গে এই নির্মম ঘটনাটা ঘটেছে, তার পরের দিন থেকে, যারা প্রথম দিন থেকে, প্রথম ক্ষণ থেকে তার হয়ে লড়াইটা লড়ছেন, সেই রাতে ওই নির্মম ঘটনা ঘটার পর তার পরের দিন সকালে প্রথম সেই ডাক্তাররাই যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তারা প্রথম এই বিষয়টা সামনে নিয়ে এসেছিলেন যে এখানে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটা জিনিস লুকানোর চেষ্টা করা হচ্ছে এবং অনৈতিকভাবে কিন্তু কিছু জিনিস করে, যেটা সরকার এবং স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ সবাই মিলে কিছু তো একটা গন্ডগোল করার চেষ্টা করছেন, যারা প্রথম এই জিনিসটা আমাদের সামনে মিডিয়ার থ্রুতে এনেছিলেন। ভেরি ফার্স্ট ডে থেকে তারা প্রতিরোধ করে চলেছে। আজ 20 ডেজ হয়ে গেছে তারা আরজি করের সামনে ওইভাবেই বসে আছেন, নয়তো প্রতিবাদ করছেন। সারাটা দিন নিজের স্বার্থ ত্যাগ করে, নিজের কাজ শেষ করে এক জিনিসই বলে যাচ্ছেন, আমাদের দাবি মানতে হবে, না হলে আমরা কাজে ভিড়তে পারছি না। তাদের এই বিচার চাই ডাক শুনে পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরা, সেরা মহিলারা সবাই রাস্তায় নেমেছিলেন। প্রত্যেকটা স্তরে আমরা দেখেছি, প্রত্যেকটা স্তরের লোকেরা এসে, প্রত্যেকটা বিভাগের লোকেরা এসে তারা নিজের মতো করে প্রতিবাদ করেছেন। সেই ডাক্তারদেরই কালকে একটা মিছিল ছিল, তাদের একটা অ্যাক্টিভিটি ছিল, কর্মসূচি ছিল। এবার আপনারা বলুন তো, এই যে 3টে মেন অ্যাক্টিভিটিস কালকে ছিল, আপনারা সবাই নিউজ চ্যানেল দেখেছেন, আপনারা সবাই সমস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত ভিডিও স্ক্রল করে দেখেছেন, ইউটিউবে সমস্ত ভিডিও স্ক্রল করে দেখেছেন। আপনারা বলুন তো, এই 3টে অ্যাক্টিভিটিস এর মধ্যে কোন অ্যাক্টিভিটিসকে নিউজ চ্যানেলরা সবচেয়ে বেশি শো করেছে, সবচেয়ে বেশি টাইম দিয়েছে? কোন অ্যাক্টিভিটিসকে? এই ডাক্তারের আন্দোলনকে তারা দেখিয়েছে? কতক্ষণ দেখিয়েছে? কোন অ্যাক্টিভিটিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বলুন তো? আপনি নিশ্চয়ই জানেন। একটা কথা মনে করে দিই, বিচার কিন্তু এখনো পাওয়া যায়নি। সেই ডাক্তাররা কিন্তু এখনো রাস্তায় আন্দোলন করছেন। অথচ দেখুন, একটা দল বলছে আমরা আইন আনবো, আমরা রাজ্যপালের সামনে ধর্নায় বসে যাব আইন পাশ না হলে। আর এক দল বলছেন আমরা বিভিন্ন অভিযান করব, একদিনে 3টে অভিযান, অমুক দিনে ওই। কে কটা অভিযান করছে, কটা আন্দোলন হচ্ছে, এটা কি কম্পিটিশন চলছে? এগুলোর মধ্যে আসল যে বিচার, যেটা সাধারণ মানুষ থেকে ডাক্তাররা, তার সমস্ত জুনিয়র ডাক্তাররা যেটা চাইছেন, যার জন্য লড়ছেন, সেটা কোথায়? এই লাস্ট 48 আওয়ার্সে এই ইনভেস্টিগেশন কত দূরে গেল? আর কে কে এই ঘটনার সাথে জড়িত, কোনো প্রমাণ কি পাওয়া গেল? এই 48 আওয়ার্সে একটা নিউজ, একটা স্ক্রল করে কোনো নিউজ আসছে যে সিবিআইতে কি হচ্ছে, কাকে কাকে ডাকা হয়েছে, কাদের সঙ্গে এখন বসা হচ্ছে, কাকে আটক করা হয়েছে, কাকে গ্রেপ্তার করা হয়েছে, কার পলিগ্রাফ টেস্ট হচ্ছে, সেই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট কি, কিছু কি জানা যাচ্ছে? আপনি প্রশ্ন করুন তো, যে দুর্নীতি তদন্তে যে সিবিআই আবার হাত দিয়েছে, সেখানে কি হলো, কত দূর এগোলো, কাকে গ্রেপ্তার করলো? আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের যে আন্ডারে যে নেক্সাস ছিল, যেখানে
তার সঙ্গে কিছু ডাক্তাররা মিলিত আছেন, এবং যেটা বারবার করে আরজি করে, যেটা জুনিয়র ডাক্তাররা যেটা বারবার করে বলে আসছেন, সেই নেক্সাসে, সেই দলে কারা কারা আছে তাদের নাম একজনেরও নাম কি আমরা জানতে পারলাম? সেদিনকে রাতে আরজি করে ভেতরে ঢুকে যারা ভাঙচুর করেছিলেন, যারা সমস্ত এভিডেন্স নষ্ট করার চেষ্টা করেছিলেন, আরজি করকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন, তারা কারা ছিল? যাদের ব্যাচমেট এরম ভাবে মারা গেল, এবং তারা যে এতদিন ধরে ন্যূনতম কিছু দাবি করেছিল, সেই দাবিগুলোর মধ্যে কোন কোন দাবি তাদের মানা হলো এবং কোন কোন দাবি মানার জন্য কি কি তারা করছে তার সম্পর্কে একটাও নিউজ আছে? তার মধ্যে একটা ন্যূনতম দাবি ছিল পুলিশকে নিয়ে। পুলিশের যে একটা গাফিলতি দেখা গেছে, তার জন্য কারা দায়ী, সেই সময় কর্মরত যারা যারা পুলিশ ছিল তাদেরকে রিজাইন করতে হবে। তার খবর কি কিছু পেলেন? আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেই একই ঘটনা অন্য কোনো মেডিকেল কলেজ বা অন্য কোনো ধরুন সফটওয়্যার কোম্পানিতে বা অন্য কোনো জায়গায়, যে কোনো কর্মক্ষেত্রে, ব্যাংকে, অফিসে কারোর সঙ্গে ঘটবে না তার গ্যারান্টি কোথায়? মুখ্যমন্ত্রী বলছেন তিনি টাকা সাইন করে দিয়েছেন, তিনি কিন্তু বাস্তবে হাতে কলমে কতটুকু কত দূর এগোলো কিছু জানতে পেরেছেন? এরপরে ডাক্তাররা যদি কাজকর্মে না ফেরে এবং তারা যদি কন্টিনিউ করে যায় তাদের এই প্রোটেস্ট, তাহলে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হুমকি দিয়েছেন, হ্যাঁ হুমকি দিয়েছেন যে তাদেরকে এফআইআর করা হবে এবং তাদের নামে এফআইআর গেলে তারা জেলে যেতে পারে, এবং তাদের এই জেলে যাওয়ার জন্য তাদের ভিসা এবং পাসপোর্টের অসুবিধা হতে পারে, ফরেনে যেতে পারবে না। তাই এইটা কি হুমকি নয়? তাহলে চাপ দেওয়া কি শুরু হয়ে গেছে? এই চাপ যদি নেমে আসে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন করার জন্য, প্রতিবাদ করার জন্য, সেই চাপের মুখে পড়ে থাকা ডাক্তারদের পাশে বিরোধী দলরা কিভাবে তাদের সাহায্য করতে পারে, তাদের পাশে থাকতে পারে, তাদের স্ট্রেংথ হয়ে উঠতে পারে, সেই সম্পর্কে কি কেউ কিছু বলেছেন? যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আবার মনে করিয়ে দিই, কলকাতা শহরের ওপরে, কলকাতার প্রাণ কেন্দ্রে একটা রাস্তার ওপর অত্যন্ত নামি দামি প্রতিষ্ঠিত একটা হসপিটালে একটা কর্মরত অন ডিউটি একটা জুনিয়র লেডি ডাক্তার, তিনি যখন মাঝরাতে বা ভোর রাতের দিকে তিনি যখন 36 ঘন্টা 36 আওয়ার্স তিনি ডিউটি করার পর যখন শুতে গেছিলেন, একটু বিশ্রাম করতে গেছিলেন, সেই সময় তার উপর নির্মম অত্যাচার, ধর্ষণ, খুন করা হয়। এই ঘটনার পর 20 দিন পেরিয়ে গেছে, 20টা দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়নি, এবং বিচারের পাওয়ার জন্য যে ন্যূনতম একটা আশ্বাস, একটা ইনফরমেশন, সেইটুকু আমরা পর্যন্ত পাইনি। এই বিচারের দাবি থেকে যদি চোখ একটু সরে যায়, চোখ যদি সরে যায়, তাহলে কি হবে ভেবেছেন? এই চোখ সরলে কিন্তু আন্দোলন থেমে যাবে, এই ডাক্তাররা কাজে ফিরলে কিন্তু আন্দোলন থেমে যাবে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। এই চোখ সরানোর চেষ্টা, এই বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কিন্তু সব সময় চলছে, বিশেষ করে লাস্ট 48 আওয়ার্সে যা আমি দেখছি। আপনি এবং আপনারা এবং আমরা এই চোখ সরাতে দেব না। অনেকেই বলতে পারেন আমি কেন এসব বলছি, থাকি তো না কলকাতায়, এমনকি দেশেও থাকি না। হ্যাঁ, আমি যেদিনকে কলকাতা থেকে এই সাংঘাইতে এসেছি সেই দিনকে রাতে এই ঘটনাটা ঘটেছে, এবং তার পরের দিন থেকে এই নিউজ চ্যানেল যখনই খুলেছি, সেই নিউজটা তখন থেকে আজ 20 দিন হয়ে গেল ফলো করছি, এবং আমি প্রত্যেক দিন, বিশ্বাস করুন, আমি কোনো কাজ করতে পারছি না। আমিও ডান্স ভিডিও বানাই, রিলস বানাই, আমিও আমার নিজস্ব ন্যূনতম কাজটুকু যেটুকু করি সেইটুকু ঠিক করে করতে পারছি না। হ্যাঁ, জিম যাচ্ছি, বন্ধুদের সঙ্গে হয়তো দেখাও হয়েছে, লাঞ্চও করেছি একসাথে বসে, কিন্তু সারাক্ষণ সেই আলোচনাই হচ্ছে। যখন ঘরে একা বসে আছি সারাক্ষণ সেই জিনিসই ভাবছি, আপনারাও ভাবছেন। কিন্তু আমার কথা হলো, এই প্রতিবাদটা যেন কোনোভাবে থেমে না যায়। ডাক্তারদের প্রতিবাদ যেটা যারা করছেন তার পাশে সাধারণ মানুষের প্রচন্ড থাকা দরকার, যেরকম এখনো অবধি থেকে এসছেন সেরকম থাকাটা কন্টিনিউ করা দরকার। প্লিজ, এইটুকুই বলার ছিল, এটা না বলে থাকতে পারতাম না, সরি, এতটা সময় নষ্ট করে ফেললাম।